ছাইরা গেলাম মাটির পৃথিবী, জীবন খেলায় হারাইলাম সবই, বুকে জমাট বাঁধায় অভিমান, কি নিঠুরেই নিয়তির বিধান। সুধী দর্শক, RTV আয়োজিত সিটি ব্যাংক নিবেদিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের প্রতিটি অক্ষর, প্রতিটি বর্ণমালা, প্রতিটি শব্দ রক্তে ধোয়া। আমাদের গানের সুরগুলো যখন অনুরণিত হয় তা কিন্তু একটা বিশাল পথ অতিক্রম করে এই সুরগুলো আমাদের জনজীবনে, আমাদের সংস্কৃতিতে জায়গা করে নিয়েছে। 1985 সাল খুব বেশি দূর নয়, আবার খুব কাছেরও নয়। ঠিক এই সময় খুলনাতে একজন তরুণ 80-র দশকে 15ই মার্চ উদ্বোধন করলেন অবস্কিউর নামে এক নতুন গায়ক দল, যারা নিজের দেশের গান, নিজের বর্ণমালা, নিজের অক্ষরকে, নিজের সুরকে প্রাণের করে নিলেন আর তা মানুষের মধ্যে বিলিয়ে দিতে থাকলেন। এই যে অসাধারণ একটি কাজে হাত দিলেন তরুণ সেই সময়ের, তার নাম হচ্ছে সাইদ হাসান টিপু। অবস্কিউরের টিপু বলেই খ্যাত তিনি, সবাই তাকে চেনেন। অনেক গান মানুষের মুখে মুখে ফেরে, কেউ গুনগুন করে গায়, আমরা এখনও গাই, আমাদের বয়স হচ্ছে। কিন্তু যেসব তরুণরা এখন বেড়ে উঠছেন তারাও কিন্তু জানেন টিপু ভাইকে। আমরা খুব আনন্দিত যে আজকে আমাদের সিটি ব্যাংক নিবেদিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আমরা তাকে পেয়েছি। কেমন আছেন সাইদ? খুব ভালো আছি স্টালিন ভাই। ভালো আছেন? আমার বাড়ি যশোর, আপনার বাড়ি খুলনা। খুলনা এটা টান কিন্তু কাছের মানুষ, কাছের মানুষ, পাশের বাড়ি কাছের মানুষ। আচ্ছা, আপনি বলেন তো যে এই অবস্কিউর করার জন্য কি প্রেরণা আপনার মধ্যে কাজ করেছিল ওই 80-র দশকে? তখন তো আপনি খুবই তরুণ। এটা মোটামুটি সবার জানা। আমি ইনফ্যাক্ট 84-তে চাইমে জয়েন করি ইংলিশ ভোকালিস্ট হিসেবে। তো বছরখানেক আমি যখন চাইমে গাইলাম তখন খালিদ ভাই বাংলা গান গাইতেন, আমি ইংরেজি গাইতাম। একটা সময় আমার মনে হলো যে না, আমার তো বাংলা গান গাওয়া খুব জরুরি, বাংলা গান গাইতে ইচ্ছা করে। তো যেহেতু খালিদ ভাই একদম প্রতিষ্ঠিত মানুষ চাইমে, সো আমার মনে হলো যে নাও ইটস টাইম টু লিভ। আমি বেরিয়ে আসলে গিয়ে অবস্কিউর করলাম। বাহ! বেসিক ব্যাপারটাই হচ্ছে যে চাইমে থাকতে টুলু ভাইয়ের কাছ থেকে আমি অলরেডি তখন 1 বছরের মাথায় মোটামুটি বুঝে গেছি যে একটা ব্যান্ড কিভাবে চলে, ব্যান্ড কিভাবে ম্যানেজ করতে হয়, বা একটা ব্যান্ড কি। তো তখন মনে হলো যে ওয়াই নট, আমরা একটা নিজেদের মতো করে করি, আমাদের গান দিয়ে করি। তার জন্যই অবস্কিউরের জন্ম। কোন গানটা দিয়ে শুরু করেছিলেন? অবস্কিউরের প্রথম গান কোনটা? প্রথম গান হচ্ছে রজনী কাটে, একটু নিজেদের গান, একটু শোনাতে হবে। সাঁঝের বেলায় চাঁদের উঁকি আধারে মিলায়, সুখের পাখি বিরহী মন তবু সুখ খোঁজে, অশ্রু ঘেরা অনুভবে রজনী কাটে, রবির ছোঁয়ায় পাখিরা হারায় সুরের খেয়ায়। আচ্ছা, এই যে গানের লিরিকগুলোর মধ্যে আমি দেখছি একটা কাব্যিক দ্যুতি আছে। আপনি কবিতা লিখতেন নাকি? আমি ইনফ্যাক্ট কখনোই কবিতা লিখিনি, কিন্তু অবস্কিউর এখন পর্যন্ত আমাদের প্রতিটা কথার সাথে আরেক পরের লাইনের অন্তমিল না থাকলে আমরা সেই গান করি না। মানে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যখনই, এই যে আমরা ছোটবেলায় যে ছড়াগুলো পড়েছি, কেন আমাদের এত মনে থাকে? বিকজ একটার সাথে গিয়ে আরেকটা মিলে যাচ্ছে, তাই না? অর্থবোধকভাবে মিলে যাচ্ছে। অ্যাবসলিউটলি। তো আজকে যখন আমরা নিজেদের গান করা শুরু করলাম, আমরা যখন নিজেরা লিখলাম, তখনই আমরা গানের কথার দিকে ভীষণ মনোযোগী হয়েছি, এবং ওই কথার সাথে যখন সুর বসিয়েছি সেখান থেকেই বেরিয়ে এসছে কিছু এভারগ্রিন গান। বাহ! আমাদের 80-র দশকে শুরু হওয়া এই ব্যান্ডের গান যখন খুব জনপ্রিয়, সেই জনপ্রিয়তার ধারাটা এখন কি একটু স্তমিত মনে হয়? ব্যান্ডের
জনপ্রিয়তা কিন্তু জনপ্রিয়তার জায়গায় আছে। আমি সবসময় একটা কথা বলি যে আমরা একটা জায়গায় চরমভাবে ফেল করেছি, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। আমরা আমাদের গানগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছে দেব এবং সেটা থেকে একজন আর্টিস্ট কিভাবে তার প্রাপ্য বুঝে পাবে, এই জায়গাটায় আমাদের দেশে কোনো সিস্টেম কাজ করে না, কোনো সিস্টেম নেই। যেহেতু কাজ করে না, আর্টিস্ট ডিপ্রাইভড হয়, আর্টিস্ট পয়সা পায় না, গান করার ইচ্ছাও চলে যায়। আর স্পেশালি ব্যান্ডের গান করতে গেলে তো প্রচুর সরঞ্জামের দরকার আছে, স্টুডিও টাইম অনেক বেশি দরকার আছে। যদি ওই টাকাটা না আসে তখন একটা ব্যান্ড ন্যাচারালি আগ্রহী হয় না। আর একটা যন্ত্র কিনতে গেলে অনেক টাকা। অ্যাবসলিউটলি। তো যেটা হয়েছে, এখনও আপনি দেখেন যে তারুণ্যর কিছু করতে গেলেই একটা ব্যান্ডকে দরকার লাগবে, তাদের ব্যান্ড ছাড়া ওটা জমে না, ওই রক্তে সেই নাচনটা আসে না। তো বেসিক্যালি ওটা ওখানেই আছে। হ্যাঁ, আমাদের শ্রোতা অনেক চেঞ্জ হয়েছে, বরং আমাদের যখন সিডি বেরোতো, সিডি পর্যন্ত, ক্যাসেট তো ছিলই, সিডি পর্যন্ত ইসোকে মানুষের হাতে হাতে পৌঁছেছে। এখন তো এই সব কিছু ইথারে ভাসছে, সব কিছু ইউটিউব, স্ট্রিমিং মিডিয়া। এখন গান যে শুনছে তার পয়সা লাগছে না, কিন্তু যে গাইছে তার তো পয়সা লাগছে। এটা যে শুনছে সে বুঝতে পারছে না। এটা ভালো বলেছেন, উল্টে গেছে ব্যাপারটা। তো বাংলাদেশের এখন যে সাংস্কৃতিক জগৎ, সেই জগতে ব্যান্ডের গান তাকে আরও বেশি যদি আমরা মূল্যায়ন করতে চাই কিংবা তরুণদের কাছে আরও বেশি নিয়ে যেতে চাই, জনপ্রিয় করতে চাই, এবং যেটা আপনি বললেন যে তার প্রাপ্য সম্মানটা তার হাতে তুলে দিতে যদি আমরা চাই, আমাদের কি করতে হবে? ব্যান্ড কিন্তু যেখানে জনপ্রিয় হওয়ার হয়ে বসে আছে। আর আরেকটা ব্যান্ডের মেজর রোল আছে বাংলাদেশের মিউজিকের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে একদম হারিয়ে যাওয়া কিছু ফোক গান ব্যান্ডগুলো তুলে নিয়ে এসে এগুলোকে আবার এখনকার প্রজন্মের কাছে তুলে ধরেছে এবং সেই গানগুলো ম্যাসিভলি জনপ্রিয় হয়েছে। সমস্যা কিন্তু ওইখানেই থেকে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা একটা সিস্টেম না দাঁড় করাতে পারছি যে যে যেটুকু কাজ করলো সেটুকু কাজের প্রাপ্য সম্মানই তার কাছে পৌঁছে যাবে। সেটা গীতিকার যেমন গান লিখেছেন উনি পাবেন, যে সুর করেছেন উনি পাবেন। এটা কিন্তু মিউজিকের প্রতিটা জায়গায়, এটার জন্য কিন্তু অনেক কাজ চলছে। ইভেন আমাদের যে অ্যাসোসিয়েশন আছে বাম্বা থেকেও প্রচুর চেষ্টা করা হচ্ছে একটা সিস্টেম ডেভেলপ করার জন্য। আমার মনে হয় যে যখনই আমরা একটা নির্দিষ্ট নিয়ম দ্বারা করাতে পারবো, সিস্টেমের আন্ডারে নিজেদেরকে নিতে পারবো, তখন আসলে এই ক্রাইসিস পিরিয়ডটা চলে যাবে। আপনি ধরেন আপনাদের অবস্কিউর সোলস, যেগুলো মানুষের হৃদয়ে খুব জায়গা করে নিয়েছিল, আমাদের আয়ুব বাচ্চু ভাই, যিনি আমাদের মধ্যে এখন নেই, তার সঙ্গে আমি বেশ সাক্ষাৎকার নিয়েছি, তার গান আমার অনুষ্ঠানে আমি সবসময় শুনতে চাইতাম। তো ব্যান্ডের কোনো শিল্পী যখন প্রয়াত হন, তখন তাকে নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা যে আয়ুব বাচ্চুর স্মরণে একটা মিউজিয়াম করি? যখন আমরাও থাকবো না, আপনারা থাকবেন না, তখন সেই মিউজিয়ামে যেন সব ব্যান্ড কীভাবে বাংলাদেশে এসেছে একটা ধারাক্রম যেন থাকে। এটা দায়িত্ব যদিও সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি, কিন্তু আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? যেটা হচ্ছে এবি ফাউন্ডেশন নিজের উদ্যোগে একটা বাচ্চু ভাইয়ের জন্য একটা মিউজিয়াম করার চেষ্টা অনেক দিন ধরে করছে। সেখানে আমাদের প্রত্যেকের পার্টিসিপেশন আছে, আমরা চেষ্টা করছি। আর আমাদের চাওয়া আসলে যে এটা একজন আর্টিস্টের জন্য না, আসলে বাংলাদেশের সমস্ত যারা মিউজিকের সাথে জড়িত এদের একটা মিউজিয়াম খুব জরুরি, যেটা আসলে আমাদের সরকার এটার জন্য পদক্ষেপ নেবে। কারণ এটা আমার বা আপনার একার পক্ষে এটা করা সম্ভব না। কারণ আমরা এই পর্যন্ত যেসব লেজেন্ডদের হারিয়ে ফেলে এসেছি, তাদের আমাদের মিউজিয়ামে মানে রাখার জায়গা থাকবে না আমরা যদি জিনিস দেওয়া শুরু করি। সো এইরকম একটা জিনিস হওয়া উচিত অবশ্যই। এটা আমরা খুব মনোপ্রাণে বিশ্বাস করি যে শিল্পকলা একাডেমিতে এটা হওয়া উচিত। এবং আমি আমাদের শিল্পকলা একাডেমির সম্মানিত উপদেষ্টা আমাদের ফারুকি সাহেবের সঙ্গে কথা হচ্ছিল আমার, তো উনিও খুব আশাবাদী যে এরকম একটা মিউজিয়াম আমাদের করতে হবে। তো সেটা একটা প্রচেষ্টা থাকবে, আপনাদের সহযোগিতা অবশ্যই ডেফিনেটলি সেটা থাকলে এটা বড় কাজ হবে। কারণ গান গাইলাম, হারিয়ে গেলাম, সেটা আমাদের পরের প্রজন্মের জন্য। ইনফ্যাক্ট হয়েছে কি, আপনি যদি মনে করেন বাচ্চু ভাইয়ের কথা বলেন, বাচ্চু ভাই আগামী 100 বছরেও হারাবেন না। না, যেই পর্যায়ে রেখে গেছেন, কিন্তু আমরা যদি তার একটা ছবি দেখতে চাই, অ্যাবসলিউটলি, আমরা যদি বাজাতে সম্পর্কে জানতে চাই, তাহলে একটা মিউজিয়াম লাগবে। অ্যাবসলিউটলি, ওখানে গেলে এই যে যেমন আব্দুল আলিম, কয়টা এখনকার প্রজন্মের কয়টা মানুষ আব্দুল আলিম সম্পর্কে জানে? সেটাই, গান হয়তো ওখানে গেলেই জানা যাবে। দরকার, অবশ্যই দরকার। যেমন আব্দুল জব্বার,
তাই না? এরকম অনেক আছে, অনেক আছে, আপনি নাম নিয়ে শেষ আচ্ছা, করতে আমাদের পারবেন। গান, এই ব্যান্ডের গান নিয়ে আপনারা কি দেশের বাইরে গেছেন? আমরা অস্ট্রেলিয়াতে গেছি। ওইখানকার মানে ধরেন ইউরোপিয়ানরা তারা কিংবা অস্ট্রেলিয়ানরা যারা গান, বাংলা গানের এগুলো শুনে তাদের প্রতিক্রিয়া কি? তাদের ওখানে তো ব্যান্ড আছে। আমরা ইনফ্যাক্ট নিউ ক্যাসেলে একটা শো করলাম, একটা বিদেশি ব্যান্ড ছিল আমাদের সাথে, ওরা আগে বাজালো, তারপরে আমরা বাজালাম। আচ্ছা, তো ওখানে ওদের সাথে যে আদান প্রদানটা হলো সেটা হচ্ছে ওরা আমাদের ভাষা তো কিছু বোঝে না, কিন্তু ওরা মিউজিক বুঝে। মিউজিক আমরা তো কি সব বাজাচ্ছি, আন্তর্জাতিক ভাষা। হ্যাঁ আমরা কি বাজাচ্ছি, এটা তো আসলে ইউনিভার্সাল একটা ব্যাপার। তো সেখানে প্রশংসা পেয়েছি, তারা ডেফিনেটলি বলেছে যে তোমাদের ব্যান্ডটা ভেরি টাইট, আই ডোন্ট নো হোয়াট বেসিক্যালি তোমরা কি বাজাচ্ছ, মানে কী ধরনের মিউজিক করছো, বাট তোমার ভাষা তো আমি বুঝতে পারছি না, কিন্তু আমার কানে ভালো লাগছে। দ্যাটস অল অ্যাবাউট ইট, বিকজ আপনার কানে ভালো লাগছে কি না। আমরা তো ইভেন আরবি গান আপনি শুনছেন না, নিশ্চয়ই শুনছেন, কিন্তু ওটা তো কিছু বুঝতে পারছি না, বা হিব্রু গান বুঝতে পারছি না, কিন্তু কানে আরাম লাগছে কিনা, সুরটা ধরছে কিনা মনে, এইটাই আসলে। তার আঙ্গিক, তার গঠনশৈলী, তার বাজানোর যে টেকনিক, সবকিছু মিলে কতটা সে আমাদের এক একটা এরিয়ার মিউজিকের মধ্যে কিন্তু সেই এরিয়ার ছাপটা চলে আসে। আচ্ছা, আমাদের ব্যান্ড কি ইউরোপ দ্বারা খুব বেশি প্রভাবিত, মার্কিন দ্বারা বেশি প্রভাবিত? নট নেসেসারিলি। আমরা যে যন্ত্রগুলো বাজাই সেগুলো সারা পৃথিবীতে ব্যবহার হয়, যার কারণে আরেকটা আমাদের একটা বিশাল একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে বিদেশে সবাই শিখে মিউজিক করে, আর আমাদের এরা সব দেখে দেখে আর নিজের চেষ্টায় মিউজিক করে। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, একটা ধরেন বাচ্চু ভাই যে পিসগুলো বানিয়েছেন বা যেই গিটারগুলো বাজাচ্ছেন, এগুলো কোনো শিট মিউজিক দেখা ছাড়া উনি ওনার ভেতর থেকে আসছে এই জিনিসটা। আমার খুব অবাক লাগে, এইটা কিন্তু আসলে ওরা ভাবতেই পারে না, ভাবতেই পারে না, বাই বোন এটা আমাদের মধ্যে এই জিনিসটা চলে এসেছে, বড় ব্যাপার এটা। আমাদের এখানে আরেকটা জিনিস হওয়া খুব জরুরি, একটা প্রপার ইনস্টিটিউট যেখানে শেখা যায়। আমাদের শেখানোর কেউ নেই। আপনি একটা উদ্যোগ নেন না, আমরা সরকারকে বলি ফ্র্যাঞ্চাইজি করে কত টাকার ওরা নিবে ওদের ওইটা আনতে। সবই করা যাবে যদি ইচ্ছা থাকে। না, করতে হবে, কারণ আমাদের তরুণদেরকে যদি আমরা শিল্প সংস্কৃতি, আপনি ইভেন ইস্টার্ন মিউজিক, আমাদের এখানে একটা ভালো ওস্তাদ আর কি আছে, সেখানের কেউ নাই, কিন্তু ভালো ওস্তাদরা যারা ছিলেন চলে গেছেন। এখন কিন্তু আপনি শিখতে চাইলেও একটা ভালো ওস্তাদ পাবেন না। এই যে জেমস, আমার তো মনে হয় যে ও একটা প্রকৃতিগতভাবেই তার সেই কণ্ঠটা পেয়েছে এবং একটা অনেক উঁচুতে সে যায়। কেউ কখনো গান শেখে নেই, হ্যাঁ বাজানো শিখেছে নিজের চেষ্টায়, এবং সে দেখলাম যে ভারত জয় করে ফেললো, ভিগি ভিগি, হ্যাঁ সবাই গাচ্ছে, কলকাতায় বিভিন্ন জায়গায় যাচ্ছে আমরা ভারতে। এবং এই গানটা তো আগের থেকে জনপ্রিয় হয়ে আছে মহিনের ঘোরাঘুরির কাছ থেকে, তো তারপরে যখন এটা হিন্দিতে গেছে তখন হিন্দি স্পিকিং যারা তারা প্রচন্ডভাবে নিয়েছে, ভালো লেগেছে। তার মানে আমরা আমাদের শিল্পীদের যে থ্রোয়িং, আন্তর্জাতিকভাবেও তারা কিন্তু যেতে পারে এবং জনপ্রিয়তা অর্জন করতে পারে। ওই জায়গায় যাওয়ার যে প্রেরণা এবং যে তাদেরকে যে তার প্রতিভাকে মূল্যায়ন করা, অর্থনৈতিকভাবে তাদেরকে এগিয়ে দেওয়া, সেই জায়গাটা অনেক খামতি আছে। যেটা আপনি বললেন যে এখন উল্টো হয়ে গেছে, পয়সাটা তো শিল্পীকে দিতে হয়, এটা খুব টাফ না? হ্যাঁ। আচ্ছা, আপনি যে গান করছেন এতদিন ধরে, ধরেন এখানে খুব লাভজনক তো আর না গান করা বাংলাদেশে, তো এই টিকে থাকলেন কি করে? গানটা আসলে কখনোই আমার পেশা ছিল না, যে কারণে নেশা ছিল, নেশা ছিল, এবং সেই নেশা ওইটা মনে হয় আমার ওই কবরে পা দেওয়া পর্যন্তই নেশাটা থাকবে। আমরা যারা এই ধরনের ক্রিয়েটিভ লেভেলের কাজ করি, আপনি হয়তো মারা যাওয়ার আগ মুহূর্তে বলবেন একটা কবিতা মনে হয়েছে একটু লিখে যাই, তো এটা আমাদের ভেতর থেকে যায় না, রক্তে ঢুকে যায়। সো আমারও তাই হয়েছে, টিকে আছি এইভাবেই। এবং আমি আসলে একমাত্র সেই 1985 সাল থেকে এই পর্যন্ত আমি একাই আছি, ধরে রেখেছি, যেভাবে হোক, যত কষ্টই হোক, আটকে রেখেছি ব্যান্ডটা। আপনার একটা কথা খুব মানে অনেক মানুষকে খুব করেছে, মানে চিন্তান্বিত করেছে, যে আমাদের প্রজন্ম মানে প্রকৃতিগতভাবে অনুভূতিহীন একটা বেড়ে ওঠার ভেতরে যাচ্ছে। এই যে কথাটা আপনি বলেছিলেন, সেইটা কিন্তু খুব মানুষ নিয়েছে, এবং আমাদের তরুণদের এই যে অনুভূতিহীনতা, কারণটা কি? সব কিছু খুব মেকানিক্যাল হয়ে গেছে। তো আপনি যদি 4-5 বছরের বাচ্চা থেকে শুরু করেন, সবার জীবনটাই বাক্সবন্দি, হয় টেলিফোন, সেলফোনে দেখছে ইউটিউব, না হলে টেলিভিশনেও সেই একই জিনিস। আমাদের একটা খেলার মাঠ নেই। আমাদের শৈশব আমরা যেটা করেছি,
যে দুপুরবেলায় যেভাবেই হোক মায়ের চোখ ফাঁকি দিয়ে আমাদেরকে স্কুলের মাঠে যেতেই হবে, ফুটবল খেলতেই হবে অথবা ক্রিকেট খেলতেই হবে। এই অবস্থায় ঢাকা শহরে কোনো খেলার মাঠ কি আপনার চোখে পড়ে? একটা দুইটা হয়তো আছে, খুব রেয়ার। আমার বাচ্চাও যদি মনে করে কোথাও আপনি খেলতে নিয়ে যাবেন, আপনার জায়গা নেই। সো খুব ন্যাচারালি ওরা বাক্সবন্দী হয়ে যাচ্ছে। এই মেকানিক্যাল লাইফটাতে যখনই ওরা অভ্যস্ত হচ্ছে, তখন ওদের থেকে আমার মনে হয় যে ফিলিংস খুব কম কাজ করে এদের মধ্যে। এদের সেই আমাদের মতো চিন্তা ভাবনা, এই রকম শৈশব যারা পায় নাই, তাদের কাছে আমরা যখন কিছু আশা করি, আমাদের আশা করার আগে কিন্তু এই জিনিসটা চিন্তা করা উচিত যে এরা কিভাবে বড় হচ্ছে। সেই বড় হওয়ার জন্য যে প্রপার এনভায়রনমেন্টটা দেওয়া দরকার, সেটা কি আমরা দিতে পেরেছি? এদের সামনে কোনো দিগন্ত নেই। ট্রু। মাঝ যাতে চাঁদ যদি আলো না বিলায়, এই গানটা সম্পর্কে শুনবো। এই গানটা খুব হিট করেছিল। তো আমরা একটু বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে কথাটা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প অনুষ্ঠান। আমরা যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। শ্রোতা দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প অনুষ্ঠান। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাইদ হাসান টিপু। আমরা তার অনেক অন্তরের কথা শুনছি, আরও কিছু শুনবো। টিপু ভাই বলেন। এই যে গানটার কথা বলছিলাম, মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, এত বছর পরও কিন্তু আমার মনে আছে। তো এই গানটা সৃষ্টির কলা কৌশল যদি একটু বলেন। গানটা লিখেছিল আমার সবচেয়ে বড় বোন, একটাই বোন, বড় বোনের বান্ধবী। তারা দুজন তিনজন খুব কাছের বান্ধবী ছিলেন। সেই বান্ধবীর ছোট ভাই এহসান, খুলনার ছেলে। আমরা তখন অবস্কিউরের অ্যালবামের জন্য গান তৈরি করছি, লেখালেখি চলছে। এখন ধরেন যে পারে যা পারে লিখে নিয়ে চলে আসছে, আর আমরা সেটা বাছাই করছি। তো এই এহসান ছেলেটি কোনোদিন গান লেখালেখি করতো বা কিছুর মধ্যেই ছিল না। একদিন বিকালবেলায় হঠাৎ আমরা যে নিচে আমার একটা রুমে, আমাদের বাসার একটা রুমে আমরা প্র্যাকটিস করতাম হারমোনিয়াম তবলা নিয়ে, সেখানে এসে আমাকে হঠাৎ করে একটা কাগজ পকেটের মধ্যে গুঁজে দিয়ে বললো, ভাইয়া পরে দেখেন। তো আমি ন্যাচারালি ভুলে গেছি। রাত্রে যখন বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করতে গিয়ে ওটা মনে হয়েছে, ওটা বের করে আমি দেখলাম যে মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি। এই দুইটা লাইনেই আমাকে মনে হলো আচ্ছা ঠিক আছে, দেখা যাক। বসে গেলাম। বসে পুরো গানটা, অদ্ভুত ব্যাপার হচ্ছে পুরো গানটার কোথাও আমাকে একটি কলম বা আঁচড় কাটতে হয়নি, একদম যা লিখেছে তাই। পরের দিন আমরা গানটা পড়েছিল না, হতেই পারে, হতেই পারে। পরের দিনই আমরা গানটার আসলে শুট করি এবং ওটার কম্পোজিশন পরের দিনই আমরা মোটামুটি রেডি করি। তারপরে আস্তে আস্তে কিছু কালচার হয়, কিছু চেঞ্জ হয়, ফাইনালি রেকর্ডিংয়ে গিয়ে আমাদের দুর্দান্ত এভারগ্রিন একটা গান। এখন কিন্তু অনেক তরুণরাই গান করে, আর যখন ওই গানটা আপনার সামনে অন্য কেউ করে তখন কেমন লাগে? আমার এই মাঝরাতে গানটা বাংলাদেশের বহু মানুষ গেয়েছে, কোথাও গিয়ে আমার ভালো লাগে, গাইছে, সব ঠিক আছে, কিন্তু কেন জানি এটা আসলে আশা করার বৃথা, আমার মতো হয় না। ঠিক আছে, আমি যেমন চাই তেমনটি হয় না। এটা খুব স্বাভাবিক। আসলে আমি যেমন গাইছি, আমার আবেগ, আমার ভেতরের যে এই গানটার সাথে আমার যে স্মৃতি, সব কিছু জড়িয়ে তো গানটা গাই, তো সেটা তো ওর থাকবে না। এটা আপনি ঠিকই বলেছেন। গোলাম আলী সেদিন একটা অনুষ্ঠানে দেখলাম যে একটা ছেলে অসাধারণভাবে তার একটি গান করছে, মাই লেহার সে উঠিয়ে হয় আবি, এই গানটা করলো অসাধারণ, গোলাম আলীর মতোই করলো, কেউ তার চেয়ে ভালো। কিন্তু গোলাম আলী বললো যে না, এই জায়গায় তোমার সমস্যা। মানে প্রকৃত যে শিল্পী করে তার মতো করে করা তো খুব টাফ। গানটা একটু শুনি না, মানে আপনার মতো করে শুনি, আপনার গান আপনার মতো করে। আকাশের বুক চিড়ে যদি ঝরে জল, বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ। সরোবরে যদি ফোঁটে রক্ত কমল, অনুভবে বুঝে নেব মান ভেঙেছ। মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি। আকাশের নীল যদি আধারে মিলায়,
বুঝে নেব তারে তুমি মনে রাখোনি। আমার মনে হয় সে কঠিন কোনো প্রেমে ছিল, না হলে এই ধরনের একটা গান। ছেড়ে গেলাম মাটির পৃথিবী, এটা তো ভয়ঙ্কর জনপ্রিয় গান। এটা কিভাবে হলো? এটা তো কোনো এসান লেখেনি। না, ছাইরা গেলাম মাটির পৃথিবী ইনফ্যাক্ট আমি আর আমাদের আরেক গীতিকার ছিল সোহেল আলম চৌধুরী, এই দুজনের মিলে লেখা। ছাইরা গেলামটা ইনফ্যাক্ট আমরা করেছিলাম হ্যাপি আখান্দের জন্য। আমাদের মোট অ্যালবাম 14টা, 10টা করে গান যদি হয় তাহলে 140টা গান আমাদের আছে। আমরা অনস্টেজ করতে গেলে আমরা পাই, আমাদের গানের কোনো অভাব হয় না। কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই প্রথম অ্যালবাম এই জিনিস কিন্তু আর হয় না। এইটা তো আপনাকে ঘুরিয়ে মারবে সারা জীবন। ট্রু ট্রু, তাই না? তো এই বিখ্যাত গানটা একটু শুনি না, 2টা লাইন। রক্তে আমার মিশা ছিল সুরেরই ছোঁয়া, হৃদয় দিয়া বাইয়া গেছি সঙ্গীতের খেয়া, আশায় আশায় কাটলো জীবন ঘোর, পার হই নাই তো বসুর সাগর, বুকে জমাট বাঁধায় অভিমান, কি নিঠুরেই নিয়তির বিধান, ছাইরা গেলাম মাটির পৃথিবী, জীবন খেলায় হারাইলাম সবই, বুকে জমাট বাঁধায় অভিমান, কি নিঠুরেই নিয়তির বিধান। অসাধারণ দার্শনিক চিন্তা আছে গানটির মধ্যে। আপনার বাবা মা কি গান পছন্দ করতেন? দুজনেই গান পছন্দ করতেন, কিন্তু আমার বাবা জানতেনই না আমি গান করি। বলেন কি? হ্যাঁ, বাবাকে যখন প্রথম অ্যালবামের আমাদের রেকর্ডিং এক্সপেন্স হচ্ছে 12,000 টাকা, তো কারো কাছে তো কোনো টাকা নেই। বাবাকে কি বললাম, আমাকে 12,000 টাকা দিতে হবে। তো বললো যে, আমার বড় বোন গান শিখতেন, রবীন্দ্রসঙ্গীত শিখতেন। তো আমি বললাম, বাবা গান রেকর্ডিং করবো। বলে, তুই কেন গান রেকর্ডিং করবি? গান তো গায়ে তোর বড় বোন, তোরা কিসের রেকর্ডিং, কী করিস? তো যাই হোক, বাবা টাকাটা দিয়েছিলেন বলেই প্রথম অ্যালবামটা হয়েছিল। যখন আমাদের অ্যালবামটা ম্যাসিভ হিট করে, তখন ন্যাচারালি বাবা কানে গেছে যে আপনার ছেলে গান গেয়েছে, অনেক ভালো হয়েছে। সেটাতে সে অবশ্যই বাবা প্রাউড হয়েছে। উনি গোপনে শুনেছিলেন গান আপনার? না, ওইভাবে কখনোই না। আমরা নিচের যে রুমটা, ওটা তো বদ্ধ ঘর, আমরা যে গিটার নিয়ে কিছু একটা উল্টাপাল্টা করছি সেটা সে জানতেন যে গান। আপনার আম্মা? মা তো বেসিক্যালি 82 সালে মা হারিয়েছি মাকে, অবস্কের মুক্তির আগে। হ্যাঁ হ্যাঁ, অবস্কের হওয়ার আগে। অবস্কের হয়েছে 85-তে, 1982 সালে আমার মা মারা গেছেন। কিন্তু আমরা যেটা ছিল খুলনা খেলাঘরের সাথে, আমাদের পরিবার সহ আমরা জড়িত ছিলাম। কালচারাল ফ্যামিলি আপনাদের। হ্যাঁ, তো ওই ছোটোবেলায় যে গণসঙ্গীত, খেলাঘরের লাল স্কার্ফ, হাফ প্যান্ট, সাদা শার্ট, এবং এই দুলে দুলে গণসঙ্গীত গাওয়া, বিচারপতি তোমার বিচার করবে যারা, আমার কিন্তু সঙ্গীত শুরু ওখান থেকে, গণসঙ্গীত দিয়ে। একদম তাই। এবং ওইটা মানে চিৎকার করে সবাই গাইতাম। আমি কিন্তু কোনোদিনই গান শিখিনি। আপনার স্ত্রী, আমাদের ভাবির গাওয়া লেখা গান যেটা আপনার সবচেয়ে ভালো লেগেছে, সেই গানটা একটু করেন। শাওনের একটি গান আমার খুব প্রিয়, গানটার টাইটেল হচ্ছে এইবার শেষ হোক। শেষবার এসো, হাতে হাত রাখি, শেষ কথা হোক বসে মুখোমুখি, শেষবারে চোখে রাখো চোখ, ভুলে যেতে দাও আগামীর শোক, এইবার শেষ হোক সব জানা জানি, ভুলগুলো সব তুমি জানো আমি জানি, এইবার শেষ হোক এই পথ চলা, বুকে জমে থাক না বলা সেই কথা মালা। ভাবির গান বলে খুব অন্তর দিয়ে করেছেন, না হলে আমার সমস্যা আছে, অনেক সমস্যা। আপনার বাচ্চারা কি গানের দিকে আছে? আমার মেয়ে একটু একটু গিটার বাজানো শেখে, তার পছন্দ খুব। আসলে এদের পড়াশোনার প্রেশার এত বেশি, বস্তা বই। আর পার্সোনালি আমিও চাই না গান বাজনায় আসুক এরা, কারণ আমার যা এক্সপিরিয়েন্স এই ব্যাপারে, এই করে তো আর খাওয়া যাবে না, বুঝছেন না? খুবই। ওরা আছে, ওরা গান পছন্দ করে দুজনই ভীষণ রকম। আচ্ছা টিপু ভাই, আমাদের দেশে মানে আমাদের সংস্কৃতিতে একটা খুব বড় জায়গা জুড়ে একটা প্রতিহিংসাটা কেমন? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেন, একটা রাজনৈতিক দল ক্ষমতায় আছে, তারা
বেছে নেয় যে তাদের মনোভাবপন্ন শিল্পী কারা, তার বাইরে আর কাউকে তারা প্রশ্রয় দিতে চায় না কিংবা তারা সামনে আসতে দেয় না। তো এটা কি আমাদের শিল্পের জন্য একটা বড় অন্তরায় কিংবা প্রতিবন্ধকতা তৈরি করে না? আমার মনে হয় কি জানেন, অবশ্যই আপনি যেটা বললেন এটা হয়, এই ধরনের অবস্থা এখনও চলছে। সবচেয়ে বড় কথা যে আমরা এই যে আর্টিস্ট যারা গান গাই, এদের মধ্যে একতাটা খুব কম, নাই বলে যখন আপনাকে কেউ ব্ল্যাকলিস্ট করছে, আপনার হয়ে অন্য কেউ বলছে না যে তুমি এটা কেন করছো। অথচ আমরা যদি সবাই মিলে একসাথে বলতাম যে আমরা সবাই গান গাই, সবাইকে তাহলে ব্ল্যাকলিস্ট করো একসাথে, আমরা কেউই বাংলাদেশের জন্য আর গান গাইব না, সেটা কিন্তু আমরা বলছি না। এখন আপনি বলুন যে আপনার স্বপ্ন কি? মিউজিক নিয়ে একটা স্বপ্ন যেটা আমার মধ্যে কাজ করে, আমি গান গাইতে চাই যতদিন আমার গলা আমাকে পারমিট করে, আমার শরীর আমাকে টেনে নিয়ে যায়, আমি সুরে যতদিন গাইতে পারি ততদিন আমি গাইবই, কারণ এই জিনিস আমার রক্তের মধ্যে তো ছাড়তে পারবো না। মিউজিক নিয়ে আর কোনো স্বপ্ন নাই, কারণ বাংলাদেশের মানুষ অলরেডি আমাকে যত দিয়েছে, এটা নেওয়ার ক্যাপাবিলিটি আমার মাঝে মাঝে মনে হয় আমি যোগ্য। তো আপনি কি মনে করেন যে ভালো গান হলে এদেশের মানুষ কখনোই ভালোবাসা দিতে কম করেনি? অ্যাবসোলুটলি। না হলে 1985 সালে ব্যান্ড করে 1986 সালে যেই অ্যালবাম, সেই অ্যালবামের গানের জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ অবস্কিওরকে চিনে, টিপুকে চেনে। কেন না? আপনি ভালো গান করলে সেই গান যদি মানুষের অন্তরে থেকে যায়, আপনাকে ভালোবাসতে কখনো এই দেশের মানুষ দ্বিধা করবে না, করেনি, আমার বেলায় হয়নি। এই বাংলাদেশের ব্যান্ডের আপনার প্রিয় শিল্পী? বাংলাদেশের যদি বলেন তপনদা, দাদার গান, ইভেন এখন পার্থদা যে গাচ্ছেন চলছে, পার্থদার গলা অসম্ভব ভালো লাগে আমার বাপ্পার গান ভালো লাগে, নকিব ভাই রেনেসার গান ভালো লাগে। বাইরের? বিদেশি তো আরও যাতা অবস্থা, অগণতি। আমি খুব শুনি মার্ক নফলার, ডায়ার স্ট্রেটস, আমি স্করপিয়ন্স শুনি। আমি কিন্তু সেই পুরোনো দিনেই রয়ে গেছি, ওখানেও ওই 80s 90s যত গান সেগুলো আমার শোনা হয়। আমি সুপার ট্রাম্প শুনি। প্রিয় নায়ককে? শেষ নাই, কেভিন কস্টনার, টম ক্রুজ, ব্র্যাড পিট। বাংলাদেশের এখন পর্যন্ত আমার কাছে নায়ক যদি কাউকে বলতে হয়, আমাকে বলতে হবে রাজ্জাক। আপনার গানের কণ্ঠস্বর সেই তারুণ্যের মধ্যে থাকুক, সেটা আমরা চাই। এবং আপনার সবচেয়ে প্রিয় গান শুনতে শুনতে বিদায় নেব। ফার্স্ট অ্যালবামেরই গান নিঝুম রাতের আধারে, এটাও প্রিয় গান। মেঘলায় আকাশ, পথের নেই কোনো দিশা, তবুও তোমায় খুঁজেছি আমি, খুঁজেছি একা একা। নিঝুম রাতের আধারে, জোনাকিরা মিটি মিটি জলে, তুমি নেই আজ, আমি শুধু আছি, একা বেঁচে আছি।